মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা প্রথম পর্বে জেনে নিয়েছিলাম যে বঙ্গবন্ধু মুজিবুর রহমান কিভাবে কঠিন পরিস্থিতিতে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছেন, হয়ে উঠেছেন বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে এক যুগান্তকারী জননেতা হিসাবে। নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য AM টকিজ, এ ট্রু ক্রাইম ডকুমেন্টারি চ্যানেল। আজকের এই ঘটনাটির অন্তিম পার্টে আমরা জেনে নেব কেন এবং কিভাবে বঙ্গবন্ধুকে নিজের সপরিবারে হত্যা করে বাংলাদেশের নিজস্ব আর্মি। চলুন শুরু করা যাক। ইন্দো পাকিস্তান যুদ্ধের অবসানের পর বাংলাদেশ যখন স্বাধীন হয়, সে মুহূর্ত অবধিও জেলে বন্দী ছিলেন শেখ মুজিবুর রহমান। 1971 সালের 22শে ডিসেম্বর শেখ মুজিবুর রহমানকে লন্ডনে পাকিস্তানের কাস্টাডি থেকে মুক্তি দেওয়া হয় এবং ফ্লাইটে করে উনি বাংলাদেশ ফেরেন। 1972 সালের 12ই জানুয়ারি বঙ্গবন্ধু মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। এভাবে প্রায় 3 বছরের অবসান ঘটে। ইতিমধ্যে বঙ্গবন্ধু শুধুমাত্র বাংলাদেশে নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার একটি অত্যন্ত প্রভাবশালী নেতাতে পরিণত হয়েছেন। সে সময় বঙ্গবন্ধু বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছিলেন। 1975 সালের 15ই অগাস্ট বাংলাদেশের এক বেদনাবিধুর এবং কলঙ্কজনক অধ্যায়। ভোর 4:30 নাগাদ তৎকালীন বাংলাদেশের বিপদগামী কিছু উচ্চপদস্থ আর্মি অফিসারদের নেতৃত্বে বাংলাদেশি আর্মি অস্ত্রশস্ত্র এবং T-54 ট্যাঙ্ক নিয়ে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বর বাসভবনের দিকে এগিয়ে যায়। রাত্রের অন্ধকারে রাষ্ট্রপতির বাসভবন সম্পূর্ণরূপে ঘিরে ফেলা হয়। একজন জাতীয় নেতা এবং দেশের প্রেসিডেন্ট হওয়ার পরও বঙ্গবন্ধুর বাসভবনে সে পরিমাণে সিকিউরিটি গার্ড অ্যারেঞ্জমেন্ট ছিল না। ভোররাত্রে একদল সশস্ত্র সৈন্যদল বঙ্গবন্ধুর বাড়িতে অনুপ্রবেশ করে। এটা বঙ্গবন্ধুর কাছে সম্পূর্ণরূপে অজানা এবং অবিশ্বাস্য ছিল যে নিজের দেশেরই আর্মি ওনার উপর হামলা করতে এসেছেন। সর্বপ্রথম বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল সিঁড়ি দিয়ে নিচে নেমে এলে ওনাকে গুলি করা হয়। তৎক্ষণাৎ শেখ কামাল মৃত্যুর মুখে ঢলে পড়ে। পরে মেজ ছেলে শেখ জামালকেও হত্যা করা হয়। এরপর একে একে করে বঙ্গবন্ধুর স্ত্রী ফাজিলাতুন্নেসা বা বেগম মুজিব সহ মাত্র 9 বছরের বঙ্গবন্ধুর ছোট ছেলেকেও রেহাই দেওয়া হয়নি। বঙ্গবন্ধু সিঁড়ি দিয়ে নেমে এলে ওনাকেও গুলি করতে উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এত বড় মাপের নেতাকে হত্যা করতে সশস্ত্র আর্মি অফিসারদেরও হাত কেঁপে ওঠে। কিন্তু তারপরেও বঙ্গবন্ধুকে গুলি করা হয়। মেশিন গানের প্রায় 18টি বুলেট বঙ্গবন্ধুর শরীর ঝাঁঝরা করে দেয়। উনি তৎক্ষণাৎ সিঁড়িতে লুটিয়ে পড়েন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্ত্রী, পুত্র, পুত্রবধূ, এমনকি বাড়ির কাজের লোককেও নিস্তার দেওয়া হয়নি। ওই দিন বঙ্গবন্ধু সহ তার পরিবারে প্রায় 15 জনকে নির্মমভাবে হত্যা করা হয়। শুধু বঙ্গবন্ধুর 2 মেয়ে শেখ রেহানা এবং শেখ হাসিনা এই সময় ওয়েস্ট জার্মানিতে থাকার জন্য ওনারা প্রাণে বেঁচে যায়। এই হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু সহ তার পরিবারের সবাইকে সমূলে বিনাশ করা, যাতে পরবর্তী সময়ে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার জন্য কেউ বেঁচে না থাকে। এটি অত্যন্ত আশ্চর্যের ছিল যে এত বড় মাপের এক নেতার হত্যাকাণ্ডের পরেও কোনো কেস ফাইল করা হয়নি। এই পৈশাচিক হত্যাকাণ্ড আটকাতে কোনো সুরক্ষা দল সামনে এগিয়ে আসেনি। একমাত্র কর্নেল জামাল উদ্দিন আহমেদ রাষ্ট্রপতির রক্ষায় এগিয়ে আসার সময় রাস্তাতেই নিজের আর্মির লোকেদের হাতে উনি নিহত হন। মেজর বজলুল হুডার নেতৃত্বে এই নারকীয় হত্যাকাণ্ডে সংগঠিত হয়। হত্যার খবর সকালে রেডিওতে বেতার বার্তার মাধ্যমে প্রকাশ করা হয়। বঙ্গবন্ধুর মৃত্যুর পর খন্দকার মোস্তাক আহমেদ বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট হন এবং মেজর জেনারেল জিয়াউর রহমানকে চিফ অফ বাংলাদেশি আর্মির পদে নিযুক্ত করেন। প্রেসিডেন্ট খন্দকার আহমেদ 1975 সালের 26শে সেপ্টেম্বর একটি ইন্ডিমনিটি অর্ডিন্যান্স জারি করেন। এতে সমস্ত আর্মি অফিসাররা যারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে আইনি ব্যবস্থা থেকে বহির্ভূত করার কথা বলেন। এইভাবে বঙ্গবন্ধু এবং তার পরিবারের হত্যাকাণ্ড সাধারণ মানুষদের থেকে লুকানোর চেষ্টা করা হয়, যাতে সমগ্র বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর স্মৃতি ঝাপসা করে দেওয়া যায়। এই ঘটনার প্রায় 21 বছর পর 1996 সালের 23শে জুন মুজিবুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশে পুনরায় আওয়ামী লীগের সরকার গঠন করে এবং রাষ্ট্রপিতা মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের ফাইল ওপেন করেন। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের কারণ হিসাবে কিছু তথ্য সামনে উঠে আসে। বঙ্গবন্ধুর ধর্মীয় নিরপেক্ষ মানসিকতা তৎকালীন বাংলাদেশের কট্টরপন্থী মুসলিমবাদী মানুষদের জন্য ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছিল। পাকিস্তানি সৈন্য বাংলাদেশ ছেড়ে যাওয়ার সময় বাংলাদেশের অবর্ণনীয় ক্ষতি সাধন করে গিয়েছিল।
আনুমানিক 60 লক্ষ ঘরবাড়ি ধ্বংস করা হয়। রাস্তাঘাট, হসপিটাল, স্কুলস, বিভিন্ন সেতু সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। নবগঠিত বাংলাদেশ অর্থনৈতিক সমস্যাতে জর্জরিত ছিল। অবশেষে ফলস্বরূপ 1974 সালে বাংলাদেশে একটি ভয়ঙ্কর দুর্ভিক্ষের সূচনা হয়। প্রায় লক্ষাধিক মানুষ খাদ্যাভাব এবং গৃহহীন অবস্থায় পথে ঘাটেই মারা যায়। কিছু মানুষ এই দুর্ভিক্ষের মুখ্য কারণ বঙ্গবন্ধুকেই মনে করেন। অনেকে মনে করেন বঙ্গবন্ধুর আওয়ামী লীগের কর্মকর্তারা অত্যন্ত করাপ্টেড ছিলেন। তাদের এই আর্থিক আত্মসাৎ দুর্ভিক্ষের একটি মুখ্য কারণ হিসেবেও ধরা হয়। বঙ্গবন্ধুর গঠিত বিতর্কিত রক্ষী বাহিনী তৎকালীন বাংলাদেশি আর্মির অসন্তোষের কারণ হয়ে দাঁড়ায়। প্রেসিডেন্ট হওয়ার পর বঙ্গবন্ধু অন্য সকল পলিটিক্যাল পার্টিকে ব্যান করে নিজে বাংলাদেশে কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল তৈরি করেন, যা দ্বিতীয় বিপ্লব নামেও আখ্যা দেন, যা অনেক মানুষের পছন্দ হয়নি সে সময়। তাছাড়া বামপন্থীদের বিরোধিতা, নেপোটিজম প্রভৃতি বিভিন্ন কারণে দেশবন্ধুকে মানুষ বিরূপ চোখে দেখা শুরু করেন। অবশেষে 2010 সালের 28 জানুয়ারি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে 5 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। তারা হলেন কর্নেল সৈয়দ ফারুক রহমান, কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, মেজর বজলুল হুডা, কর্নেল মহিনুদ্দিন আহমেদ এবং কর্নেল AKM মহিনুদ্দিন আহমেদ। এছাড়া আরও 4 জন দোষী মৃত্যুদণ্ডের ভয়ে বিদেশে পালিয়ে যায়। ক্ষমতার লোভে মানুষ হত্যার এই চলন প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। একজন এত বড় মাপের ব্যক্তিত্ব এবং দেশের রাষ্ট্রপিতাকে তারই নিজের আর্মিরা যেভাবে সপরিবারে গুলি করে হত্যা করেছিলেন তা সত্যিই নিন্দনীয়। নবগঠিত কোনো দেশে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ লুপহোলস থাকা অস্বাভাবিক নয়, কিন্তু শুধু ক্ষমতার লোভে যে মানুষটির হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয় তাকে হত্যা করা কোনোভাবেই সাপোর্ট করা যায় না। বঙ্গবন্ধুর কার্যকলাপ নিয়ে সমালোচনা করার মতো যোগ্যতা আমার নেই, তাই আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে কোনো পরবর্তী ঘটনাতে। ঘটনাটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। নমস্কার।